তখন মধ্যরাত। হঠাৎ করে ভেজানো দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলো একজন দীর্ঘাকৃতি পুরুষ। পুরুষের পরনে কালো কোট প্যান্ট আর মাথায় কালো হ্যাট, চোখে কালো রঙের সানগ্লাস। অন্ধকারে লোকটার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। ধীরে ধীরে লোকটা এগিয়ে আসছে ঘুমন্ত অলোকের দিকে। ভারী বুটের ক্ষীণ শব্দ তখন শোনা যাচ্ছে ঘরের মধ্যে। অলোকের একদম পায়ের সামনে এসে দাঁড়িয়ে সেই লোকটা পকেট থেকে একটা ছোরা বের করল। ঘুমন্ত অলোক বুঝতেই পারল না ধীরে ধীরে মৃত্যু এগিয়ে আসছে তার দিকে। ছোরা সহ লোকটার হাত ধীরে ধীরে নেমে আসছে অলোকের সুন্দর স্মৃতিময় জীবনের কাছে। আর তারপর চিৎকার করে ধরফর করে উঠে বসলো অলোক বিছানায় সেই মধ্যরাতে। হাত দিয়ে বুকের বাঁদিকটা দেখে নিল সে। না, কোনো রক্ত বেরোচ্ছে না সেখান থেকে। আর ঘরের মধ্যেও এখন সে ছাড়া আর কোনো ব্যক্তি বিশেষ বা কোনো তৃতীয় প্রাণের অস্তিত্ব নেই সেই মুহূর্তে। মাথার উপর ফ্যান ঘুরলেও ঘামে ভিজে যাচ্ছে তার ভয়ে লিপ্ত হয়ে থাকা সারা শরীর। এতক্ষণে সে বুঝতে পেরেছে ঘুমের মধ্যে একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে সে। ঘরের লাইটটা জ্বালিয়ে পাশে থাকা জলের জগটা নিয়ে তার থেকে খানিকটা জল খেলো অলোক। অ্যালার্ম ক্লকটার দিকে তাকিয়ে দেখলো রাত তখন 2:35 বাজে প্রায়। ঘুম যখন ভেঙেই গেল তখন একটু বই নিয়ে বসলে কেমন হয়। আর 2 মাস পরেই তো ফাইনাল ইয়ারের এক্সাম, আর এবারের এক্সামেও তো তাকে টপ করতেই হবে। তার বাবা মায়ের কত স্বপ্ন তাকে নিয়ে। পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে সে। এইসব ভেবেই টেবিলের সামনে গিয়ে বইটা নিতে যাবে, এমন সময় হঠাৎ করে তার মাথাটা ঘুরতে লাগলো। অসহ্য যন্ত্রণা হতে লাগলো তার মাথায়। আর তার মনে হতে লাগলো যেন অনেক মানুষের ভয়ানক হাসির শব্দ শুনতে পাচ্ছে সে, সেই সাথে ফিসফিসিয়ে ভেসে আসা কিছু শব্দ। এই খুন খারাপিতে একদম দেশটা ছেয়ে গেছে। ডিটেকটিভ বইয়ের পাতাতেও আমরা অনেক মার্ডার মিস্ট্রি পড়ে থাকি বটে, তবে সত্যিকারের খুনের ঘটনা সেই সমস্ত কাল্পনিক ঘটনার চেয়েও যেন অনেক বেশি রোমহর্ষক আর ভয়ানকই হয়ে থাকে। বলছিলাম যে ভেতরে আসতে পারি? বিরাজ হয়তো আরো কিছু বলতো, তবে ঠিক সেই সময় দরজার কাছ থেকে একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পেল সে। দরজার দিকে তাকিয়ে দেখল একজন মধ্যবয়স্ক অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছেন সেখানে। মাঝারি উচ্চতা, গায়ের রং বেশ ফর্সা, চোখে চশমা, সম্ভবত প্লাস পাওয়ারের। চোখে মুখে কেমন যেন একটা শোকের ছায়া। হ্যাঁ, ভেতরে আসুন, বসুন, এখানে বসুন। আমার নাম প্রবীর, প্রবীর চৌধুরী। হ্যাঁ, আমি ডিটেকটিভ বিরাজ সেন। বলুন, আপনি কি জন্য এসেছেন আমার কাছে? আমি আসলে আপনার কাছে একটি বিশেষ ব্যাপারে অনুসন্ধান করার জন্য এখানে এসেছি। মানে আপনি যদি কেসটা নেন, মানে যদি সম্মত হন। হ্যাঁ, বলুন, আপনি ঠিক কী ব্যাপারে আমার কাছ থেকে পরামর্শ পেতে চান, বলুন। আমি আসলে অলোক, মানে আমার ছেলের মৃত্যুর ব্যাপারে অনুসন্ধান করানোর জন্য আপনার কাছে এসেছি। আপনার ছেলের মৃত্যু? হ্যাঁ, গত পরশুদিনই কলেজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে আমার ছেলের মৃত্যু ঘটেছে। আমার একটি মাত্রই ছেলে ছিল। জানেন, কত শখ করে ছেলেটাকে আমরা মানুষ করেছিলাম।
তাকে যে এইভাবে। প্রবীর বাবুর কথা আটকে গেল। চশমাটা খুলে হাত দিয়ে চোখ থেকে বেরিয়ে আসা জল মুছে নিলেন তিনি। ছাদ থেকে পড়ে গিয়ে মানে আপনি বলতে চাইছেন সুইসাইড করেছে? তবে এক্ষেত্রে আমারই বা কি করার আছে বলুন? দেখুন, আমার ছেলে সুইসাইড করলেও আমার মনে হচ্ছে ও নিজের ইচ্ছাতে সেটা করেনি, ওকে জোর করে হয়তো সেটা করানো হয়েছে। জোর করে বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন? ওর এই সুইসাইডের পেছনে কারোর প্ররোচনা রয়েছে? সেটা হতেও পারে বিরাজবাবু। শুনেছিলাম এবারের কলেজ ইউনিয়নের ভোটে নাকি ও দাঁড়াচ্ছিল। কত করে ছেলেকে বোঝাচ্ছিলাম, পড়াশোনা করছিস, পড়াশোনা কর, ওসব ইউনিয়নে যাস না। কিন্তু ছেলেটা আমার কথা শুনলে তো। বলল, বন্ধুরা বলছে, তাদের কথা তো রাখতে হবে। এখন যা ক্ষতি হওয়ার তো আমাদের হলো, বন্ধুদের কারোর তো কিছু হলো না। তার মানে আপনি বলতে চাইছেন কলেজ ইউনিয়নের কারোর শত্রুতা থাকতে পারে আপনার ছেলের উপর, আর তা থেকেই। কিন্তু তাহলে তো আচ্ছা, আপনার ছেলে মানে ওই অলোক কোনো নেশা করেছিল কি? মানে ওর শরীর থেকে কোনো নেশার দ্রব্যের ট্রেস? এ বাবা, ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? নেশা তো দূরে থাক, অলোক কোনোদিন একটা সিগারেট পর্যন্ত খায়নি। আপনি চাইলে ওর বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন। বুঝলাম। আচ্ছা প্রবীরবাবু, এমন নয় তো যে আপনার ছেলে অলোক প্রেম ঘটিত কোনো ব্যাপারে, মানে আর কি যেরকমটা হয় আজকাল? না না বিরাজবাবু, অত বোকা ছেলে আমাদের অলোক ছিল না। তাছাড়া ওর চোখে স্বপ্ন ছিল। আমার মনে হয় না ও এরকম কাজ করতে পারে। আচ্ছা, অলোকের কি কোনো গার্লফ্রেন্ড ছিল? মানে সেরকম কি আপনারা কিছু জানতেন? হ্যাঁ, ওর কলেজের একজন বান্ধবী ছিল, রিয়া নাম ছিল মেয়েটার। কয়েকবার এসেছিল বটে আমাদের বাড়িতে। শুনেছিলাম ওর সাথে অলোকের একটা সম্পর্ক হয়েছিল, মানে যেমনটা হয় আর কি। তবে ওর সাথে তো কোনো ঝামেলা হয়েছিল বলে আমি তো শুনিনি। ওর মা, মানে আমার স্ত্রী, সেও এ ব্যাপারে কিছুই জানতো না। আমাদের অলোক আবার যা হতো বাড়িতে বলতো, আমাকে না বলুক, ওর মাকে ঠিকই বলতো। ঠিক আছে প্রবীরবাবু, আপনি আমাকে আপনার বাড়ির আর ওর কলেজের ঠিকানাটা দিয়ে যান, আমি দেখছি কতদূর কি করা যায়। ধন্যবাদ বিরাজবাবু। আমি চাই আমাদের কাছ থেকে যে আমার সন্তানকে কেড়ে নিয়েছে তার যেন যথাযথ শাস্তি হয়। বিরাজ প্রবীরবাবুর কাছ থেকে ঠিকানাটা নিয়ে নিল। তুই তাহলে কেসটা নিলি? যেখানে দেখছিস একটা ছেলে সুইসাইড করেছে, সেখান থেকে একজন গোয়েন্দার কি করার থাকতে পারে? দেখ বিশাল, প্রত্যেকটা মানুষেরই সুইসাইডের পেছনে কোনো না কোনো কারণ আছে। হঠাৎ করে যেচে পড়ে কেউ নিজের মূল্যবান প্রাণটা হারাতে চায় না। তার উপর যখন প্রবীরবাবু বলছেন ওনার ছেলে পড়াশোনায় ভালো ছিল, তখন নিশ্চয়ই ও বুদ্ধিমানও ছিল। তাহলে হঠাৎ করে সে এরকম কাজ কেন করতে যাবে, তার উপর আবার কলেজের মধ্যেই? না বিরাজ, আমার মনে হচ্ছে এরকমটা নয়। আরে একটা ইয়াং কলেজে পড়া ছেলে, তার কি আর অত শত জ্ঞান আছে নাকি যে কোনো কারণেই সুইসাইড করতে পারে? ঠিক আছে, প্রবীরবাবু যখন এসেছেন আমার কাছে, আর আমার হাতে যখন ইতিমধ্যেই কোনো কেস নেই। এরকম হুটহাট করে যে কোনো কেস নিতে থাকলে কিন্তু এই আমি বলে দিলাম, তোর গোয়েন্দাগিরি দুদিনেই লাটে উঠবে। কাজের কাজ কিছুই হবে না মাঝখান দিয়ে। আরে দোস্ত, টেনশন কা কোই বাত নেই, এখন একটু ঘুরে আসি বুঝলি। সে কি, এত সকালবেলা কোথায় যাবি? বারে, একটা কেস যখন হাতে নিয়েছি তখন কেসটা নিয়ে একটু ইনভেস্টিগেশন করতে হবে না? চল, ওই অলোকদের কলেজেই চল। হাত ঘড়িটার দিকে একবার তাকালো বিরাজ। 9:30 তো বেজে গেছে, আর আধ ঘন্টা পরেই হয়তো কলেজ খুলে যাবে। আরে আজ রবিবার, তুই কি ভুলে গেছিস নাকি? রবিবার কোন কলেজটা খোলা থাকে বলতো? ও, তাও তো ঠিক কথা। তবে না হয় কালই যাব, একটা দিন একটু না হয় লেট হয়ে যাবে, এই যা। দুই দিন আগের কথা।
অলোক ক্লাসরুমে ঢুকতেই তাকে দেখে প্রায় আনন্দেই তাকে জড়িয়ে ধরলো তার বন্ধু সতীশ। আরে অলোক, কতদিন পর আবার তোকে কলেজে দেখলাম। আহাই অলোক, ভেতরায় ভেতরায়। ক্লাসের বাকি সকলে অলোককে দেখে খুবই আনন্দিত হলো। প্রায় অলোকের কাঁধ জড়িয়ে ধরে তাকে ক্লাসের ভিতর নিয়ে গেল সতীশ। বস অলোক, এখানে বস। সত্যি অলোক, তোকে ছাড়া যেন এই কলেজটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আর আমাদের রিয়া দেবী তো তোর চিন্তাতে সারাক্ষণ কলেজের মধ্যে মন খারাপ করেই বসে থাকতো। পবন, থাম না একটু। তা অলোক, হঠাৎ করে তোর এরকম শরীর খারাপের কারণ কি ছিল? কিছু জানতে পেরেছিলিস ডাক্তারের কাছ থেকে? বলতে পারবো না রে, সারাক্ষণ মাথাটা ধরে থাকতো আর প্রচণ্ড জ্বর থাকতো। উঠে দাঁড়াতেই কষ্ট হতো, আর উঠে দাঁড়ালেই কেমন যেন মাথাটা ঘুরতো জানিস, আর কেমন যেন অদ্ভুত রকমের শব্দ শোনা যেত। শব্দ? কিসের শব্দ? কেমন অদ্ভুত শব্দ জানিস রেখা, মনে হতো যেন অনেক মানুষ আমাকে ডাকছে, তারা আমাকে তাদের কাছে যেতে বলছে, কিন্তু আমার ঘরের মধ্যে কেউ ছিল না। তারা যেন আমাকে অনেক দূর থেকে। অলোক, অলোক, এই কোথায় হারিয়ে গিয়েছিলিস? ফিরে আয়। সতীশের এই কথাতে অলোক যেন খানিক লজ্জাই পেল। এই স্যার এসেছেন, উঠে দাঁড়া। ক্লাসরুমে ঢুকলেন লেকচারার PR অর্থাৎ প্রকাশ রঞ্জন বাবু। এই প্রকাশ রঞ্জন ভট্টাচার্য লোকটার বয়স প্রায় 45 বছর হবে। একটু গম্ভীর স্বভাবের, তবে লেকচারার হিসেবে খুবই ভালো। সবাই মনোযোগ দিয়ে তার ক্লাস করল। তারপর ক্লাস শেষ হতে PR চলে যাওয়ার পর আবার সকলে আড্ডায় মেতে উঠল। এই পরের ক্লাসটা হতে তো এখনো অনেক দেরি, চল একটু ঘুরে আসি। হ্যাঁ, তা ঘুরে আসাই যায়, তবে এখানে কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব আপনার রেখা দেবী? পেশ করুন। বলছিলাম, অলোক আবার সুস্থ হয়ে কলেজে এসেছে, এই আনন্দে আমাদের কিন্তু একটা ট্রিট চাই। কি বলিস তোরা? ট্রিট? কি ট্রিট চাই তোদের? বেশি কিছু নয়, এই আমাদের সকলকে একটু সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে। অবশ্য রিয়াকে ছাড়া আর কাউকে নিয়ে তোর যদি সিনেমায় যেতে আপত্তি না থাকে। রেখা, তুই আবার শুরু করলি? না না, আপত্তি থাকবে কেন? তবে আমি বলছিলাম, সামনে এক্সাম, আর কয়েকদিন শরীর খারাপের জন্য এক্সামে তেমন প্রিপারেশনই নেওয়া হয়নি, তাই বলছিলাম এক্সামের পরে যদি। ঠিক আছে, তুই যখন বলছিস তখন সিনেমা দেখার প্ল্যানটা না হয় এক্সামের পরেই করা যাবে। ঠিক আছে, তবে তোদেরকেও কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। বলতে পারিস এটা তোদের কাছে আমার একটা রিকোয়েস্টই বটে। কি কথা বল না। বলছিলাম কি, শরীর খারাপের জন্য আমি তো এই কদিন কলেজে আসতে পারিনি, তাই তোদের কাছে যা নোটস আছে, স্যারের যা লেকচারের নোটস আছে, তোরা যদি একটু দিতিস। আরে সে আর বলতে, নিশ্চয়ই দেব। এতে এত কিন্তু করার কি আছে? তুই আমাদের কলেজের গর্ব, কত ব্রাইট ফিউচার তোর, আর তোর জন্য এইটুকু করতে পারবো না? আরে সতীশটার আবার কি হলো? ওভাবে ওখানে এক কোণে বসে আছে কেন? দেখ, আবার মনে হয় ওই পিয়ার স্যারের অঙ্কে আটকে গেছে। কি রে সতীশ, এইভাবে উদাস মনে বসে আছিস কেন? প্রায় শেষের দিকের বেঞ্চে বসে থাকা সতীশের কাছে গিয়ে কথাটা বলল অলোক। সতীশ তখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে পেন নিয়ে অন্যমনস্কভাবে কিছু একটা ভাবছিল। হঠাৎ করে অলোককে দেখে একটু যেন খুশিই হয়েছে, এমন ভাব করে বলল, এই দেখ না, পিয়ার স্যারের এই লাস্ট অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না। উফ, কিভাবে করব বল দেখি। আরে না, এটা না বোঝার কি আছে, দে আমাকে দে, আমি বুঝিয়ে দিচ্ছি। সতীশের কাছ থেকে খাতাটা নিয়ে বেশ ভালোভাবেই অঙ্কটা বুঝিয়ে দিল অলোক। ও অলোক,
ইউ আর এ জিনিয়াস, ইউ আর এ টোটালি জিনিয়াস ম্যান, জিনিয়াস। সাধে কি বলি, ওর একদিন ব্রাইট ফিউচার হবে, এ কলেজে সেরা সেরা হবে সে। কলেজের টিচাররা ওকে নিয়ে গর্ব করবে। চল অলোক, ক্যান্টিন থেকে একটু ঘুরে আসি। সত্যি অলোক, তোর এই শরীর খারাপের কথা শুনে আমার কি যে অবস্থা হয়েছিল সেটা তোকে আর কি বলবো। ভেবেছিলাম এবারের এক্সামটা তুই হয়তো দিতেই পারবি না। ক্যান্টিনে বসে কফি খেতে খেতে অলোককে কথাটা বলল রিয়া। ক্যান্টিনের এই টেবিলটায় এখন তারা দুজনেই বসে আছে। তার বন্ধুরা ক্যান্টিনের অন্য দিকের একটা টেবিলে বসে গল্প করছিল। তোর বাড়িতে তো একদিন গিয়েছিলামও তোকে দেখতে, তুই তখন ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলিস, তাই তোকে আর ডিস্টার্ব করতে চাইনি। আন্টি খুব কাঁদলো আমাকে দেখে, আন্টির সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। ছেলেটার যে হঠাৎ করে কি হলো, সারাদিন ঘরেতে ঘুমিয়ে থাকে, আর হঠাৎ করে উঠে বসলেই মা মা করে চিৎকার করে ওঠে। বলে ওর নাকি ভীষণ মাথার যন্ত্রণা করছে, যন্ত্রণায় একেবারে ছিঁড়ে যাচ্ছে, কিছুতেই সহ্য করতে পারছে না। ডাক্তার দেখেও তেমন কিছু ভালোভাবে বলতে পারলো না, শুধু কয়েকটা মাত্র ওষুধ দিল। বলল 2-3 দিনের মধ্যে সেরে না উঠলে নার্সিং হোমে ভর্তি করতে হবে। চিন্তা করবেন না আন্টি, দেখবেন ডাক্তারের ওষুধ খেয়ে অলোক ঠিকই কাল পরশুর মধ্যে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মা আমাকে বলেছিল তোর কথা। আসলে তখন যে আমার হঠাৎ করে কি হয়েছিল। আরে অলোক বাবু যে কেমন আছেন? অলোক রিয়াকে কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় শীষ দিতে দিতে এসে তাদের টেবিলের পাশের চেয়ারটা টেনে বসে বলল রিক, অর্থাৎ ঋতব্রত চৌধুরী। রিকের বয়স প্রায় 25 বছর, দেখতে সুদর্শন, তবে স্বভাবটা মোটেই ভালো নয়। তার বাবা এখানকার এমএলএ এবং সে এই কলেজের ইউনিয়ন সেক্রেটারি হওয়ার কারণে কলেজে মোটামুটি সে ভালোভাবেই বিরাজমান। কলেজে আসা জুনিয়র মেয়েদের নানাভাবে উত্তপ্ত করা, ক্লাস চলাকালীন ক্লাস থেকে বেরিয়ে যাওয়া, আড্ডা দেওয়া, ছাত্রছাত্রীদের নানাভাবে টিটকিরি করা, এ সবই সে আর তার বন্ধুরা চালায় কলেজের মধ্যে। তাই এবারে সকলে মিলে ঠিক করেছে এবারের ভোটে রিকের এগেনস্টে তারা অলোককে দাঁড় করাবে। তাই এই ব্যাপারটা নিয়ে অলোকের উপর রিকের একটা চাপা রাগ আছে। তবে এই রাগটা বাইরে প্রকাশ না করে স্বাভাবিকভাবে অলোকের সাথে কথা বলে কথার ভাবভঙ্গির মধ্যে দিয়ে সে বুঝিয়ে দেয় যে তার বিরুদ্ধে অলোক যেন না দাঁড়ায়। শুনলাম আপনার নাকি শরীর খারাপ ছিল, কলেজে আসেননি কয়েকদিন। ভালো আছি এখন। রিকের যে অলোকের শরীর খারাপের ব্যাপারে বিন্দুমাত্র কোনো উৎসাহ নেই, সে শুধুমাত্র কিছুটা ইয়ার্কির জন্যই অলোককে যে কথাটা জিজ্ঞাসা করলো সেটা সে ভালোভাবেই বুঝতে পারল। আমি তো ভাবলাম আবার কি হলো, আপনি তো আবার ভোটে দাঁড়িয়েছেন আমার বিরুদ্ধে। অসুস্থ হয়ে পড়লে কি করে হবে? ও তার আগে তো আবার কলেজের এক্সামও আছে, ভাগ্যিস এক্সামটা আগে হয়ে যাচ্ছে, নয়তো ভোটটা যদি এক্সামের আগে হতো তবে না জানি কি হতো, হয়তো আপনার এবছর এক্সামটাই দেওয়া হতো না। কথাটা বলে রিক যেমন হঠাৎ করে এসেছিল ঠিক তেমনি হঠাৎ করে উঠে চলে গেল। দেখলি অলোক, কেমন হারামি ছেলেটা, কেমন একটা হুমকি দিয়ে চলে গেল। আরে ছাড় না ওর কথা, জীবনে ওসব ছোটোখাটো কথাতে কান দিতে নেই। নে নে নে, এবার চল ক্লাসে চল, পরে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। বাকি কফিটা শেষ করে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল রিয়া আর অলোক। আচ্ছা সতীশ, তোরা এখানে একটু থাক, আমি একটু লাইব্রেরি থেকে আসছি।
প্রিয়ব্রত স্যারের ক্লাস শেষ হওয়ার পর অলোক ক্লাসরুম থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে যেন তার মাথাটা ঘুরতে শুরু করলো, আর সেই সঙ্গে তার মাথার মধ্যে যেন বেজে উঠল অসংখ্য মানুষের কণ্ঠস্বর। মাথার মধ্যে সেই কথাগুলো যেন প্রবল ভাবে নাড়া দিতে লাগলো অলোককে। তার গতিপথ চেঞ্জ হয়ে গেল। লাইব্রেরির দিকে না গিয়ে সে পাশে থাকা সিঁড়ি দিয়ে ছাদে উঠে যেতে লাগলো। সেই সময় সেই জায়গা দিয়ে পবন যাচ্ছিল কোনো একটা দরকারে। অলোককে 2 হাত দিয়ে মাথাটা ধরে থেকে কেমন একটু অস্বাভাবিক অবস্থাতে সিঁড়ি দিয়ে উঠে যেতে দেখে পবন একটু বেশ অবাকই হয়ে গেল। অলোক, অলোক, কি কি হলো তোর? হ্যাঁ, এই অলোক। অলোকের তখন পবনের কথা কানেই যায়নি। সে সোজা সিঁড়ি দিয়ে উঠে যেতে লাগলো। তার মাথার মধ্যে এখন ঘুরছে সেই অসংখ্য মানুষের কোলাহল। এক মুহূর্ত দাঁড়িয়ে কি যেন ভাবলো পবন, তারপর সেও পিছু নিল অলোকের। অলোক, দাঁড়া, দাঁড়া বলছি অলোক। অলোকের পিছন পিছন চলতে লাগলো সে, কিন্তু অলোক তখন একদম ছাদের কার্নিশের ধারে চলে এসছে। দাঁড়া বলছি অলোক, আর এগোস না। বাধা দিতে গিয়েও আর পারল না পবন। ছাদের কার্নিশ থেকে কেমন যেন একটা অন্যমনস্ক ভাবেই নিচের দিকে ঝাঁপ দিল অলোক। ছুটে গেল সে রেলিং এর ধারে, উকি দিয়ে তাকালো সে নিচের দিকে। নিচে তখন অলোকের রক্তাক্ত মৃতদেহটা উল্টো হয়ে পড়ে রয়েছে। পাশে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানেই তো পড়েছিল অলোকের মৃতদেহটা, তাই না? 3 দিন আগে ঠিক যেখানে অলোকের মৃতদেহটা পড়েছিল সেখানে দাঁড়িয়ে কথাটা বলল বিরাজ। তাকে ঘিরে তখন দাঁড়িয়ে রয়েছে অলোকের বন্ধুরা। হ্যাঁ বিরাজ বাবু, এইখানে, ঠিক এইখানেই পড়েছিল অলোকের ডেড বডিটা। সেদিন সকালেও কত গল্প। কথাটা শেষ করতে পারল না রিয়া, তার চোখ জলে চিকচিক করে উঠল। আচ্ছা, আপনারা মানে তোমরা যখন অলোককে এখানে পড়ে থাকতে দেখেছো তখন ওকে ঠিক কিভাবে পড়ে থাকতে দেখেছো? সোজাভাবে, মানে মাথাটা আকাশের দিকে, নাকি উল্টো দিকে, মানে মাথাটা মাটির দিকে? আসলে উল্টো দিকে, মানে মাথাটা মাটির দিকে করেছিল। কলেজে এসে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। এখন ভাববার বিষয় এটা যে আত্মহত্যা করার এত জায়গা থাকতে অলোক এই কলেজের বিল্ডিংটাই বেছে নিল কেন, তাও আবার কলেজ চলাকালীন সকলের সামনে। আচ্ছা, অলোক যখন ছাদ থেকে পড়ে গিয়ে সুইসাইড করেছিল তখন ওকে কি কেউ দেখেছিল সুইসাইড করতে? আমি দেখেছি বিরাজ বাবু। তুমি দেখেছো অলোককে ছাদ থেকে পড়ে যেতে? আগে আমি দেখেছি বিরাজ বাবু। আমার সামনেই তো অলোক ছাদ থেকে পড়ে সুসাইড করলো। তারপরেই তো আমি নিচে গিয়ে সকলকে খবর দিই। আমি পুলিশকেও তো বলেছি সে কথা। তুমি তোমার বন্ধুকে ছাদ থেকে পড়ে যেতে দেখলে আর তবুও তুমি তাকে বাঁচানোর চেষ্টা করলে না? মানে আমি তার কাছে পৌঁছানোর আগেই সে পড়ে যায়। আমি তাকে চিৎকার করে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। কেমন একটা অদ্ভুত ধরনের লাগছিল তাকে সে সময়। অদ্ভুত ধরনের? ঠিক কিরকম অদ্ভুত ধরনের? ঠিক জানি না। 2 হাত দিয়ে মাথাটা ধরেছিল, তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গিয়েছিল ছাদের কার্নিশের ধারে। হয়তো ওর শরীর খারাপের জন্য। শরীর খারাপ? কি ধরনের শরীর খারাপ? এই যে তোমরা বললে অলোক যখন কলেজে এসেছিল তখন একেবারেই সুস্থ আর স্বাভাবিক ছিল। সে তো শুক্রবার, ও যখন কলেজে এসেছিল তখন সুস্থ ছিল। এর আগে তো শরীর খারাপের জন্য ও হপ্তাখানেক কলেজেই আসেনি।
শুনেছিলাম কেমন একটা অদ্ভুত রকমের শরীর খারাপ হয়েছিল তার। সারাদিন মাথা ঘুরত, মাথা যন্ত্রণা করত, জ্বর হয়েছিল। আর আর অলোক অদ্ভুত রকমের একটা কথা বলেছিল। ও বলেছিল কেউ নাকি ওকে ডাকতো, কেমন অসঙ্গতিপূর্ণ কথাবার্তা। ওর মাথাটা হয়তো খারাপ হয়ে গেছিল, তাই হয়তো। এই শরীর খারাপের ব্যাপারটা তো বলেননি প্রবীরবাবু আমাকে। তা যাকগে, আচ্ছা, এবারের কলেজ ইউনিয়নের নির্বাচনে তো অলোকের দাঁড়ানোর কথা ছিল, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই ছিল। আচ্ছা, বর্তমানে তোমাদের কলেজের ইউনিয়ন সেক্রেটারি কে ছিল? তার সাথে এই নির্বাচনের বিষয় নিয়ে কি অলোকের কোনো বিবাদ? ওর নাম ছিল ঋতব্রত চৌধুরী। আসলে বিবাদ বললে তো তেমন কিছু ছিল না, তবে আপনি বললেন বলে একটা কথা মাথায় এলো। সেদিন কলেজের ক্যান্টিনে রিকের সঙ্গে অলোকের একবার কথা হয়েছিল। ও নিজেই এসেছিল কথা বলতে, তেমন কিছু নয়। আসলে ও প্রচ্ছন্নভাবে অলোককে বলতে চেয়েছিল এবারের ইলেকশনে যেন ও না দাঁড়ায়। আসলে ওই রিক ছেলেটা মোটেই ভালো ছেলে ছিল না, তার উপর এমএলএর ছেলে, মানে যেমনটা হয় আর কি, বুঝতেই তো পারছেন। তাই আমরা সকলে মিলে ঠিক করেছিলাম এবারে অলোককেই দাঁড় করাবো ওর এগেনস্টে। ওকে আমরা সকলে ভালোবাসতাম, তার উপর ও যথেষ্ট সাহসী আর ভালো ছেলে ছিল। আমার তো মনে হয় ওই রিকের ভেতরে ভেতরে রাগ ছিল অলোকের উপর, যেন তেন প্রকারে ও অলোককে আটকাতে চাইছিল। এর জন্য ওই না জানি অলোকে কিছু করে দিয়েছে কিনা। ওদের সকলের মনেই যে এই রিক ছেলেটাকে নিয়ে একটা সন্দেহ আছে, সেটা বিরাজ বেশ ভালোভাবেই বুঝতে পারে। এখন ওনাকে, মানে ওই রিক বাবুকে কোথায় পাবো? উনি কি আজ কলেজে এসেছেন? হ্যাঁ, এসেছে। ওই ইউনিয়ন রুমেই আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ইউনিয়ন রুমটা কোন দিকে? ওই তো ওই দিকে। ধন্যবাদ। কথাটা বলে বিরাজ ইউনিয়ন রুমের দিকে এগিয়ে গেল। ইউনিয়ন রুমে তখন 4-5 জন যুবক বসে রয়েছে। প্রত্যেকের হাতেই একটা করে জ্বলন্ত সিগারেট। সিগারেট খেতে খেতেই তারা নিজেদের মধ্যে কিছু গল্পগুজব করছিল। ঘরের মধ্যে এক কোণে একটা জলের বোতল আর একটা বিলিতি মদের বোতলও নজরে এলো বিরাজের। হয়তো সিগারেটের নেশাটা শেষ করে এবার তারা মদগুলো ধরবে। আচ্ছা, আপনাদের মধ্যে রিক, মানে ঋতব্রত বাবুকে? হ্যাঁ, আমি রিক, মানে ঋতব্রত চৌধুরী। বলুন, কি দরকার আছে আমার সাথে? হাতের জ্বলন্ত সিগারেটটা পাশের অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে কথাটা বলল রিক। নমস্কার রিক বাবু, আমার নাম বিরাজ সেন, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর আমি। প্রাইভেট ইনভেস্টিগেটর? মানে গোয়েন্দা? বলেন কি মশাই, তাই এই অধমের সাথে এই গোয়েন্দার কি দরকার পড়লো? আমি তো যতদূর মনে পড়ছে কারো কোনো ক্ষতি করিনি। অবশ্য কচি কচি সোনামণিদের সাথে একটু আধটু দুষ্টুমি করার জন্য যদি তাদের বাবারা তাদের সেফটির কথা চিন্তা করে কাউকে নিযুক্ত করে, সেটা আলাদা ব্যাপার। তবে সে তো পুলিশের ব্যাপার, আপনার কাজ তো নয় গোয়েন্দা মশাই। এই ছেলেটার কথার মধ্যে এমন একটা অসভ্য ইঙ্গিত রয়েছে যে তার কথা শুনে বিরাজের মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। তবুও মনের ভাবনাকে বাইরে প্রকাশ না করে যথাসম্ভব শান্তভাবে সে বলে উঠল, আসলে আমি অলোকের মৃত্যুর ব্যাপারে একটু অনুসন্ধান করতে এসেছি। ওনার বাবা প্রবীরবাবু আসলে। অলোক? আরে ও ছোড়া তো ছাদ থেকে পড়ে মারা গেছে, কাওয়ার্ড একটা। তা ও তো সুইসাইড করেছে। তা সুইসাইডেও কি আজকাল তদন্ত চলছে নাকি? তা তদন্ত করে কি জানতে চান ওর সুইসাইডের কারণ কি, নাকি এই কলেজের আরও কারো সুইসাইড করার প্রবণতা আছে নাকি? যদি আপনার গোয়েন্দাগিরির পাশাপাশি এই জ্যোতিষ চর্চার বিষয়েও জ্ঞান থাকে তবে তবে আমার হাতটা দেখে একটু বলুন না, আমারও ওইভাবে আত্মহত্যা করার সম্ভাবনা আছে কি না। ঠিক যেমনভাবে অলোক পড়ে গিয়েছিল ছাদ থেকে নিচের মাটিতে।
কথাটা বলেই খ্যাক খ্যাক করে বিশ্রী রকমের হাসি হেসে উঠল রিক। এই ছেলেটার অসভ্যতা ক্রমে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে বিরাজ দেখল রিকের সাকরেতরাও তখন মুচকি মুচকি হাসছে। তবুও স্নায়ুর উপর অসামান্য দক্ষতা থাকাতে একটুও মাথা গরম না করে বিরাজ বলে উঠল, ওই অলোকের উপর তো আপনার রাগ ছিল, ও আপনার বিরুদ্ধে ইউনিয়নের ভোটে দাঁড়াতে চেয়েছিল। রাগ? এমএলএ রমেশ রঞ্জন চৌধুরীর ছেলে আমি। ওইসব ছোটোখাটো বিষয়ে ঋতব্রত চৌধুরী মাথা ঘামায় না। কি ভেবেছিল আমার বিরুদ্ধে দাঁড়িয়ে সে জিততে পারত? ইউনিয়নের পদ থেকে সরিয়ে ফেলতো? পারত না, সে বিশ্বাস আমার আছে। তাই ওই মালটা টপকালো কি না টপকালো তাতে আমার কিছু যায় আসে না। আমি এই কলেজের ইউনিয়ন সেক্রেটারি ছিলাম, আছি, আর আগামীতেও থাকবো। ঠিক আছে রিকবাবু, আমি এখন আসলাম। বিরাজ আর কিছু না বলে চলে গেল ইউনিয়ন রুম ছেড়ে। দেখুন, অলোক খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল। ওর এরকম ভাবে মৃত্যু সত্যি আমাদের কলেজের পক্ষে এটা একটা ক্ষতিই বটে। কলেজের প্রিন্সিপালের সাথে তার রুমে এখন কথা বলছে বিরাজ। প্রিন্সিপাল অধীর সেনের বয়স এখন প্রায় 50-এর কাছাকাছি। মাথার চুল সাদা, মুখে সাদা ফ্রেঞ্চ কাট দাড়ি, উচ্চতা মাঝারি, গায়ের রং লাল আপেলের মতন। আচ্ছা, আপনার কি মনে হয় অলোক কি আত্মহত্যা করতে পারে? মানে ও তো আপনারই কলেজের স্টুডেন্ট ছিল, আপনি তো নিশ্চয়ই ওকে চিনে থাকবেন। দেখুন, আমার পক্ষে তো কলেজের সমস্ত স্টুডেন্টকে চিনে রাখা সম্ভব নয়। কার মনে কখন যে কি চলে সেটা নির্দিষ্টভাবে কখনোই বলা সম্ভব নয়। তবে অলোকের ব্যাপারে আমি যতটুকুনি জানতাম, ও খুব সিরিয়াস একজন স্টুডেন্ট ছিল। কলেজের মধ্যে এমন কাজ যে ও করতে পারে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আচ্ছা, অলোকের যে এবার ইউনিয়ন পার্টিতে দাঁড়ানোর কথা ছিল সে ব্যাপারে কি আপনি কিছু বলতে পারবেন? দেখুন বিরাজবাবু, আমি এই কলেজের প্রিন্সিপাল। আমাদের কাজ হলো ছাত্রদেরকে পড়ানো। কলেজের রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি কি করে বলবো বলুন? এটা সম্পূর্ণই স্টুডেন্টদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই ব্যাপারে আমি কিছু জানি না বললেই চলে। হ্যাঁ, এরকম অনেক কিছুই আপনি জানেন না, এই করেই তো কলেজগুলো গেল। আচ্ছা, এমএলএ রমেশ রঞ্জন বাবু এই কলেজের উন্নতিকল্পে বেশ মোটা অঙ্কের অর্থই ডোনেশন দেন, তাই তো? হোয়াট ইউ মিন? কি বলতে চাইছেন আপনি? না না, কিছু না, আসলে প্রশ্নটা মনে আসলো তাই বললাম আর কি। আচ্ছা, আমি এখন চললাম স্যার, নমস্কার। উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রিন্সিপালকে নমস্কার জানালেন বিরাজ।